এনবিআর এর বিলুপ্তি নিয়ে আজকে যে গ্যাজেটটা হলো, এটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। এটা নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হচ্ছে যে এনবিআর এর বিলুপ্তি হয়েছে, সেই সাথে এনবিআর বিলুপ্তি হয়ে ২ টা ডিপার্টমেন্টে ভাগ হয়েছে, রাজস্ব নীতি আরেকটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা। এই ২ টা। এটা নিয়ে স্পেশালি অনেক বেশি যেমন সমালোচনা হচ্ছে, সেই সাথে হচ্ছে ক্যাডারদের মধ্যেও একটা বিরোধ দেখা দিছে। যারা হচ্ছে কাস্টমের ক্যাডার আছে অথবা কাস্টম এক্সারসাইজ অথবা সরাসরি কর, ওনাদের মধ্যে হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্ব লেগে গেছে যে আসলে এনবিআরটা বিলুপ্তি হয়ে ২ টা ডিপার্টমেন্ট হওয়াকে ওনারা পজিটিভ হিসাবে নিচ্ছে না। তারপরেও আজকে যেটা পুরো সার্কুলার, যেটা ৭ পেজের একটা বিজ্ঞপ্তি হয়েছে, এইটা হচ্ছে পুরো জিনিসটার মধ্যে কি আছে, শুরুতে আমি এটা বলবো, তারপর হচ্ছে আমার মতামত নিয়ে বলবো। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি কিছু জিনিস মার্ক করে রাখছি বোঝানোর সুবিধার্থে, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। শুরুতে যদি আমরা দেখি, এটা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান যে কাঠামো এনবিআর এর, এইটা হচ্ছে গঠন করা হচ্ছে। এখন আমরা যদি দ্বিতীয় পেজে যাই, প্রথম হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তক। এই অধ্যাদেশ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ নামে অভিহিত হবে। তারপর ২ নম্বর বলা আছে, সরকার গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা যেই তারিখে নির্ধারণ করিবে সেই তারিখে এই অধ্যাদেশ কার্যকর হবে। তারপর কতগুলো সংজ্ঞা আছে, এটা আমি দেখাবো পরে। আমাদের যে মূল আলোচনার ব্যাপার, সেটা হচ্ছে রাজস্ব নীতি বিভাগ, অর্থাৎ যে ২ টা বিভাগ করছে, একটা রাজস্ব নীতি আর একটা রাজস্ব ব্যবস্থাপনা। আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা দুটাই হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফিন্যান্সের অধীন হচ্ছে এটা। তো রাজস্ব নীতি বিভাগের যেটা কয়েকটা পয়েন্ট, অর্থাৎ ধারা ৪-এ যেটা বলছে, সরকার রাজস্ব নীতি বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করবে। এটা আমার ব্যাপার না, আমি যেটাকে সবচেয়ে বেশি হাইলাইট দিব সেটা হচ্ছে ৫ নম্বর উপধারা। এখানে বলা হচ্ছে, আয়কর আইন ২০২৩-এর যেটা ১২ নম্বর আইন বর্তমানে কার্যকর, সেটা প্রতিষ্ঠিত কর আপিল ট্রাইব্যুনাল। আপনাকে বারবার বুঝতে হবে যারা ট্যাক্স প্র্যাকটিস করে, সেক্ষেত্রে কর যে আপিল ট্রাইব্যুনাল এবং কাস্টম আইন ২০২৩-এর ৭ নম্বর আইনে যেটা অধীনে প্রতিষ্ঠিত কাস্টম এক্সারসাইজ এবং মূল্য সংযোগ কর আপিল ট্রাইব্যুনাল রাজস্ব নীতি বিভাগের সংযুক্ত দপ্তরে হবে। এটা হচ্ছে একটা বড় কথা, যে আমরা যখন একটা হিয়ারিং প্রসেসিংয়ে যাই, তখন আমাদের সর্বপ্রথম হচ্ছে আপিলে করতে হয়। তো আপিলের যে কাজটা, এটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আন্ডারে দিয়ে দিছে। আর যেটা হচ্ছে ট্রাইব্যুনালটা হচ্ছে রাজস্ব নীতির আন্ডারে দিয়ে দিছে। এই দুইটাকে ২ ভাগে ভাগ করার কারণে আমার কাছে মনে হয় ২ টা ডিপার্টমেন্টের সবাইকে উইন উইন একটা সিচুয়েশন দিছে। যাই হোক, আমি পরে দেখবো আর কি কি আছে এখানে। যেটা একটা মেজর ফ্যাক্টর বা সমালোচনার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রচুর পরিমাণের প্রশাসন ক্যাডারের একটা গুরুত্ব চলে আসছে, এটা পরবর্তীতে বলা আছে। ৪ নম্বরে যদি দেখি, রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদসমূহ আয়কর, মূল্য সংযোগ কর, কাস্টম অর্থনীতি, ব্যবসা প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, নিরীক্ষা, হিসাব ও আইন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা হতে পূরণ করবে। এটা ওনাদের কার থেকে পূরণ করবে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের এটা নিয়ে কথা নেই। আমাদের হচ্ছে ৫ নম্বর পয়েন্ট থেকে হচ্ছে আমাদের শুরু, যে আমাদের আপিল ট্রাইব্যুনালটা কোথায় যাচ্ছে আর আপিল বিভাগটা কোথায় যাচ্ছে। তারপর ৫ নম্বর বলা হচ্ছে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধি। এখানে কাজগুলো আসলে কিরকম হবে। শুরুতে যদি আমি একটা সামারি বলি, যে রাজস্ব নীতি হচ্ছে এই ডিপার্টমেন্ট নীতি প্রয়োগ করবে, সেক্ষেত্রে হচ্ছে আইন, এসআরও সবগুলো জিনিস প্রয়োগ করবে। আর বাস্তবায়ন করবে হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এখানে যদি ৫-এর ক পড়ি, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজস্ব যোগানের লক্ষ্যে সম্প্রসারণমূলক করে ভিত্তি, যৌক্তিক কর হার, সীমিত কর অব্যাহতির নীতি অনুসরণপূর্বক উত্তম কর ব্যবস্থা প্রবর্তক। এটা যেটা বললাম, এরা হচ্ছে ওনারা নীতি নির্ধারণ করবে, আইন কানুন জারি করবে, যেটা হচ্ছে পরবর্তী যে ডিপার্টমেন্ট, ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে এক্সিকিউট করবে। তারপর যেটা গ নাম্বারে বলা আছে, রাজস্ব নীতি সংশ্লিষ্ট বিধিবিধান, প্রজ্ঞাপন, এসআরও প্রণয়ন, সংশোধন, ইহাদের ব্যাখ্যা প্রদান। অর্থাৎ ২ টা পয়েন্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগে বললাম যে ট্রাইব্যুনাল কোথায় গেছে, আপিল ট্রাইব্যুনাল কোথায়, সেটা হচ্ছে আর হচ্ছে
আপিল যেটা সেটা কোথায়? এখন হচ্ছে আমাদের যে আইন কানুনের ব্যাপার আছে, বিধিবিধান, প্রজ্ঞাপন, এসআরও, সংশোধন সবগুলোর ক্ষমতা হচ্ছে নীতি বিভাগের আন্ডারে চলে যাবে। তারপর হচ্ছে স্ট্যাম্প ডিউটি, আয়কর, ভ্রমণ, দান কর। আপনারা যারা এই আইনগুলো সম্পর্কে জানেন ওনারা অবশ্যই অবগত, এই আইনগুলো অনেক আগে করা। যেমন দান কর আইন 1990, ভ্রমণ আইন রিসেন্টলি করছে, সম্পদ, কাস্টম শুল্ক। এখনও যেটা সবচেয়ে বড় সমস্যা, যেমন মূসকের যে আইনটা, এটা 2012 সালের আইনগুলো হচ্ছে এখন আছে। সেই সাথে হচ্ছে রুলস যেটা বিধি, সেটা হচ্ছে 2016। আমরা যখন এটা প্র্যাকটিস করতে যাই, একবার হচ্ছে আইন পড়তে হচ্ছে, আবার হচ্ছে বিধি পড়তে হচ্ছে। এখন দুইটা জিনিসকে যদি একটা সমন্বয় করে একটা আইন বানানো হয়, অর্থাৎ যদি আমরা 2025 বা 26 একটা আইন দেখি, যেখানে মূসক, মূল্য সংযোজন কর ও সম্পূরক ডিউটি যেটা আছে শুল্ক, এগুলো সবগুলো বিধি এবং আইন নিয়ে একটা আইন বানানো হয়েছে, তাহলে দেখা যায় ধারা অনুসারে সবার মনে রাখার সুবিধা হবে, সহজে প্র্যাকটিস করা যাবে। এগুলো নিয়ে হচ্ছে নীতি বিভাগ কাজ করবে। তারপর হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সহ সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বিত অটোমেশন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, অর্থাৎ এরা হচ্ছে নীতি যেমন বাস্তবায়ন করবে তেমন হচ্ছে ব্যবস্থাপনা বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করবে। তারপর কর আইন প্রয়োগ, কর আহরণ, পরিস্থিতি মূল্যায়ন, এরা শুধু আইন প্রয়োগই করবে না, সেটা হচ্ছে কিভাবে আহরণ করতে হয় কর, এইটাও এই ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে। তারপর এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা পড়ে নেবেন। আমার আলোচনার ব্যাপারটা হচ্ছে মূল যে পয়েন্ট, কি কি জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে হচ্ছে আসলে কাজ করা। তারপর হচ্ছে রাজস্ব নীতি সংক্রান্ত পরামর্শ কমিটি, এখানে একটা কমিটি থাকবে, ওনারা হচ্ছে কারা কারা নিয়ে কমিটিটা গঠন করা হবে সেটাও বলে দিছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে এখানে অর্থনীতিবিদ থাকবে, রাজস্ব বিশেষজ্ঞ থাকবে, আইন বিশেষজ্ঞ থাকবে, হিসাব ও নিরীক্ষা বিশেষজ্ঞ থাকবে, ব্যবসায়ী সংগঠন থাকবে, পেশাজীবী প্রতিনিধি ও ট্যারিফ কমিশন সহ সবগুলো জিনিস হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রতিনিধিত্বে সরকারি প্রজ্ঞাপন দ্বারা একটি পরামর্শ কমিটি গঠন করবে। একটা কমিটিতে অর্থাৎ যদি সব লেভেলের অর্থনীতিবিদ, অ্যাকাউন্টেন্ট, ব্যবসা সংগঠন সবাই মতামত দেয়, তাহলে আশা করি আমাদের ব্যবসায়ী বান্ধব যে করের ব্যাপার, এটা হচ্ছে বাস্তবায়ন হবে। তারপর যে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, এখন রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, এটা শুরুতে আমরা জানলাম এই দুইটা বিভাগই হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন, মানে দুইটাই অর্থ মন্ত্রণালয়ে থাকবে। সরকার রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করবে। এগুলো হচ্ছে ইন্টারনাল ব্যাপার, আমাদের যারা প্র্যাকটিশিয়ান বা আমরা যারা এগুলো নিয়ে কাজ করি তাদের জন্য যে জানার ব্যাপার, সেটা হচ্ছে সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে এরূপ যোগ্য কোনো সরকারি কর্মচারীকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবেন। এখানে ক্ষেত্রে আমাদের অবশ্যই এক্সপেকটেশন থাকবে যারা হচ্ছে কাজ বুঝে ওনাদের থেকে নিয়োগ দেওয়া। যেমন বর্তমানে আমাদের এনবিআর যে চেয়ারম্যান স্যার আছে, উনি যথেষ্ট সবচেয়ে যে একটা কম্বিনেশন, একই সাথে হচ্ছে উনি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সেই সাথে হচ্ছে উনি ক্যাডার। এই দুইটা জিনিসের কম্বিনেশন থাকার কারণে আসলে নিত্য নতুন পরিবর্তন নিয়ে উনি কাজ করতে পারতেছে। দেখা যায় অনেক সময় এনবিআর চেয়ারম্যান একদম বয়স শেষ হয়ে গেছে এমন কাউকে বসায় দিত, ওনাদের এরকম আইন কারণ দেশের ব্যবসা সম্বন্ধে আইডিয়া থাকতো না, যখন এটার সমস্যা সৃষ্টি হতো। তারপর 4 নম্বর হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়কর, মূল্য সংযোগ করব, কাস্টম আইন বাস্তবায়ন মানে মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগ সমূহের বিভিন্ন পদে, অর্থাৎ সবগুলোকেই আপনাদের খেয়াল রাখতে হবে। শুল্ক, আবগারি আর বাংলাদেশের যে সিভিল সার্ভিসের কর, এই দুইটা ক্যাডার থেকেই সবাইদেরকে নেওয়া হবে। এর বাইরে যেটা নেওয়া হবে, যেমন এখানে বলা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন থেকে এখানে নেওয়া হবে, অর্থাৎ অ্যাডমিন ক্যাডারটা এখানে আসবে। এটা নিয়েও আমি শুনলাম, যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাও লেখালেখি হয়েছে যে রাজস্ব কর্মকর্তারা যারা আছে অর্থাৎ বিসিএস, কর, শুল্ক, আবগারি, ওনারা কোনোভাবে প্রশাসনিক ক্যাডাররা এখানে ইনভলভ হবে বা ওনাদের একটু প্রায়োরিটি বেশি দিবে, এটাকে পজিটিভ হিসেবে নিচ্ছে না। বাকিটা হচ্ছে ওনাদের ইচ্ছা, কিন্তু আমরা যেটা চাইবো কর ব্যবস্থাপনা একটা সুন্দর একটা কাঠামোতে যাবে, যাতে হচ্ছে সুষ্ঠুভাবে আমরা সব কাজগুলো করতে পারি। তারপর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের, এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এটা ইন্টারনাল ব্যাপার, কারণ যেহেতু এটা সর্বপ্রথম এই গ্যাজেটটা প্রকাশ করছে, অনেক কিছু থাকবে, ওনারা কীরকম করে কাজ করে ডিপার্টমেন্ট সাজাবে এটা ব্যাপার না। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে 9 নাম্বার,
এখানে বলছে আয়কর আইন ২০২৩-এর উল্লিখিত আপিল আয়কর কর্তৃপক্ষ। আমি আগেও বলছি আপিল আয়কর কর্তৃপক্ষ কাস্টম আইনের ক্ষেত্রেও কমিশনার অফ কাস্টম আপিল অ্যান্ড মূল্য সংযোগ ও সম্পূর্ণ শুল্ক আইনের যেটা আছে কমিশনার আপিল, এরা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগে দায়িত্বে রাখছে। আপনাকে এটা খেয়াল রাখতে হবে, ব্যবস্থাপনা রাজস্ব ব্যবস্থাপনা যে ডিপার্টমেন্টটা, এটা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করবে। অর্থাৎ আপনি একটা রিটার্ন তৈরি করবেন, সার্কেলে জমা দিবেন, এইগুলো হচ্ছে তদারকি করা, আপিল করবেন, আপিল কর্তৃপক্ষ হিসাবে ওনারা থাকবে ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট। তারপর যখন আপিলে কোনো মামলা নিষ্পত্তি হবে না, যখন ট্রাইব্যুনালে যেতে হবে, তখন হচ্ছে আমাদেরকে যেতে হবে রাজস্ব নীতিতে, ওখানে গিয়ে আমাদের আপিল ট্রাইব্যুনালটা করতে হবে। শুরুতে হচ্ছে বলছিলাম যে দুইটা ডিপার্টমেন্টের জন্য উইন উইন সিচুয়েশন করার মতো রাখছে, যেমন এটাকে ব্যবস্থাপনাকে দিছে আপিল কর্তৃপক্ষ আর ট্রাইব্যুনালের দায়িত্ব দেওয়া হয়েছে নীতি। ভালোই করছে বলা যায়। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কার্যপরিধি, তফসিলে বর্ণিত আইন ও সংশ্লিষ্ট বিধি প্রয়োগ, এদের মূল যে কাজটা থাকবে এই ডিপার্টমেন্টে সেটা হচ্ছে আইন ও সংশ্লিষ্ট বিধির প্রয়োগ। ওনারা শুধু প্রয়োগ করবে, তারপর বাস্তবায়ন করবে, মানে প্রয়োগ করা বাস্তবায়ন করা, বিভিন্ন কাস্টম সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন, এই জিনিসগুলো হচ্ছে ওনারা করবে। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন ও লজিস্টিক্স সংক্রান্ত কার্যক্রম। অর্থাৎ ওনাদের যে ডিপার্টমেন্টটা থাকবে ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের কাজগুলো হচ্ছে ওনারা স্বেচ্ছায় করতে হবে। সবগুলা কাজ হচ্ছে ওনারা স্বেচ্ছায় করতে থাকবে। রাজস্ব ব্যবস্থাপনার জন্য যা লাগে, যেমন বাজেট লাগবে, টাকা কোথায় থেকে আসবে, সবগুলা জিনিস নিয়ে হচ্ছে ওনারা কাজ করবে। তারপর আমাদের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজস্ব নীতি বিভাগের সাথে সমন্বয় সাধন, দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং অডিট ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। তার মানে ওনারা হচ্ছে একচেটিয়াভাবে মাঠ পর্যায়ে কাজ করবে, গোয়েন্দা বা সকল ধরনের কাজ ওনারা করবে। আর শুধু নীতি নির্ধারণ, আইন কানুন প্রয়োগ করবে, সেটা হচ্ছে নীতি বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান জনবল ন্যস্তকরণ, এটা আসলে ওনাদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না। ওনাদের এক্সিস্টিং যে এনবিআর যে লোকগুলো আছে, অর্থাৎ যারা হচ্ছে চাকরিজীবী, ওনাদেরকে কাকে কোন বিভাগে দিবে এটা নিয়ে বলা হয়েছে। সেটা প্রয়োজন অনুসারে এনবিআর যেহেতু বিলুপ্ত হয়েছে, সেই হিসাব হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টে দিতে পারে। বিধি আদেশ প্রকৃতির প্রণয়নের ক্ষমতা, এটা আগে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নিজ নিজ বিভাগের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে প্রয়োজনীয় বিধি প্রণয়ন, আদেশ ব্যাখ্যা জারি করতে পারবে। এটা হচ্ছে একটা ভালো দিক যে বিধি যেটা প্রণয়ন করা, যেটাকে রুলস বলে আমরা, ওখানে করতে যদি মনে করে রাজস্ব বিভাগের জন্য কিছু বিধি দরকার, তাহলে এটা ওই ডিপার্টমেন্ট তৈরি করবে। আর যদি মনে করা হয় রাজস্ব ব্যবস্থাপনার জন্য কিছু আইন কানুন তৈরি করা দরকার, সেটাও ওনারা তৈরি করতে পারবে। তার মানে নিজেদের কাজকর্ম করার জন্য আলাদা সুন্দরভাবেই ক্ষমতা দেওয়া হয়েছে দুইটা ডিপার্টমেন্টেই। তফসিল সংশোধনের ক্ষমতা, এটা কেবল সরকার সংশোধন করতে পারবে। সরকার সরকারি গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা তফসিল সংশোধন করিতে পারবে, এটা কোনো ডিপার্টমেন্টকেই দেওয়া হয় না। অর্থাৎ রাজস্ব নীতি বিভাগও পারবে না, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগও পারবে না। অভ্যন্তরীণ সম্পদ বিলোপ, আগে যে একটা ডিপার্টমেন্ট ছিল অভ্যন্তরীণ ইন্টারনাল হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্টটা ছিল, এটা হচ্ছে এখন আর থাকবে না। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা হইবার সঙ্গে সঙ্গে বিদ্যমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হবে, এমন উহার জনবল রাজস্ব নীতি বিভাগকে ন্যস্ত করা হবে। তাহলে এটাও বলে দিচ্ছে স্পষ্ট, ওনারা হচ্ছে নীতি বিভাগে চলে যাবে। 13 নম্বর ধারাতে আছে রহিত হেফাজত। আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যেটা, এটা অর্ডার ছিল 1972-এর প্রেসিডেন্ট অর্ডার্স, যেটা 76 নম্বর অর্ডার ছিল 1972 সালে। এত লম্বা সময় পর এসে আসলে এনবিআরটা বিলুপ্তি হচ্ছে। এখানে আরো একটা ব্যাপার হচ্ছে গৃহীত কোনো কার্যক্রম, অর্থাৎ যদি আগের যে এনবিআর এর কোনো কার্যক্রম চলমান থাকে অথবা অনিষ্পন্ন থাকে, এইগুলো হচ্ছে বিদ্যমান আইনে করা যাবে। অথবা কোনোটা যদি মনে করা হয় যে আগের আইনেই করতে হবে, মানে আগের যে বোর্ড ছিল এরকম করতে হবে, সেটা চলমান বোর্ডে নিয়ে এসে কাজ করতে পারবে। এটা হচ্ছে মোটামুটি
আইনের যে গ্যাজেটের গুরুত্বপূর্ণ যারা প্র্যাকটিশিয়ান ওনাদের জন্য যে গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো নিয়ে কথা বলা। তবে আল্টিমেট এটার আউটকাম বা ফলাফল কি হবে এটা এখন বলা যাবে না। সেটা হচ্ছে যখন আমরা ওনারা ডিপার্টমেন্ট সাজাবে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন হচ্ছে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে ফলাফল কি হচ্ছে। তবে অনেকেই যারা হচ্ছে এটা সম্পর্কে রিলেটেড বা বুঝে ওনারা অনেকেই পজিটিভ মনে করতেছে যে ২টা ডিপার্টমেন্ট হওয়ার কারণে কাজের পরিধিটা ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে খুব স্মুথলি কাজ করতে পারবে। মানে সবাই আমরা এটাকে পজিটিভ নিচ্ছি। কিন্তু যখন আমরা যদি দেখা যায় যে এক বিভাগ থেকে অন্য বিভাগে আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ছোটাছুটি করতে হচ্ছে, সময় ক্ষেপণ হচ্ছে, তখন হচ্ছে আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা চাই সরকার সুষ্ঠু কর ব্যবস্থাপনা তৈরি করুক, যার মাধ্যমে হচ্ছে দেশের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ করা হোক। এখানে আরেকটা কথা বলে রাখি যে এই যে আইনটা প্রণয়ন করা হয়েছে এই ক্ষেত্রে যখন একটা ব্যাখ্যার ব্যাপার আসছে তখন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ওনাদের থেকে একটা ব্যাখ্যা আসছে, সেটা ওনারা বলতেছে যে বাংলাদেশে জিডিপির তুলনায় রেভিনিউ আদায়ের মাত্র 7.4%। অ্যাটলিস্ট মানে আমাদের এশিয়াতে 16.16 বা তার থেকে উপরে হচ্ছে রেভিনিউ বাজেটে, অর্থাৎ জিডিপির তুলনায়। আমরা হচ্ছে এটা জিডিপির তুলনায় 10% নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। যদি সেটা 10% জন্য যায়, সরকার রেভিনিউ পরিমাণ যদি বেশি কালেকশন করে এবং সেটা যদি রাষ্ট্রীয় উন্নয়ন কাজে ব্যবহার করে, তাহলে অবশ্যই এটা সবার জন্য ভালো, আমাদের জন্য ভালো। এই কামনায় আমরা অপেক্ষা রইলাম যে আসলে কি হয়, পুরোটা প্র্যাকটিক্যালি কি ধরনের সমস্যা হয় সেটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।